আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা সবাই আশা করছি ভালো আছেন। আজকে আন্তর্জাতিক বিষয়ে আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কিছু সংবাদ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। চলুন শুরুতেই প্রথমে শোনা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি। সম্প্রতি ট্রাম্প এবং নেতানিয়াহুর মাঝে একটা বৈঠক শেষ হয়েছে। সে বৈঠকে নেতানিয়াহু ট্রাম্পের জন্য একটা বিশেষ উপঢৌকন নিয়ে গেছেন। তা হলো ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার জন্য বা দেওয়ার জন্য নেতানিয়াহু একটা অ্যাপ্লিকেশন করবেন এবং তাকে সমর্থন করবেন। বিষয়টা শুনে আপনাদের কেমন লাগছে দর্শক আপনার মন্তব্য জানাবেন। তবে সারা পৃথিবী থেকে একটা আওয়াজ উঠে এসেছে যে এটা বড় কসাই তার একজন সহযোগী কসাইকে নোবেল প্রাইজ পাওয়ার জন্য রিকোয়েস্ট করবেন বলে আন্তর্জাতিক নোবেল প্রাইজ যে সংস্থা আছে সেই সংস্থাকে রিকোয়েস্ট করবেন বলে আন্তর্জাতিক মহল থেকে যে কথা শোনা যাচ্ছে। সারা পৃথিবীর লোকজন কিন্তু এটাকে খুবই একটা হাস্যকর এবং অত্যন্ত উপহাস করছে তারা, যেটা এক কথা বলা যায় খুবই হাস্যকর বলে মন্তব্য করেছে। এর কারণ হচ্ছে অতীতে নোবেল প্রাইজ যারা পেয়েছেন শান্তিতে, সে নোবেল প্রাইজ পাওয়ার যে ব্যক্তিগুলো এখনো জীবিত আছেন তাদের যে কৃষ্টি কালচার তারা যে কাজের জন্য পেয়েছেন, ঠিক তার উল্টো হচ্ছে বড় কসাই অর্থাৎ বিবি বিবি মানে হচ্ছে নেতানিয়াহু, তারই সহযোগী হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। আমরা তাকে অনেক সময় ট্রাম্প বই না ট্রাম্প বলে অনেকে আখ্যায়িত করে। তো বিশেষ করে হচ্ছে ওদের সরাসরি নাম নিলে আপনার ইউটিউব এবং ফেসবুক অ্যালগরিদম চ্যানেলগুলোকে ডাউন করে দেয়। ওদের নামগুলি অ্যালগরিদমের মধ্যে সেট করা আছে যে এর নাম নিয়ে যদি আপনি কোনো নেগেটিভ মন্তব্য করেন তাহলে আপনার চ্যানেলটা এবং আপনার ফেসবুক প্রোফাইলটা অলরেডি ডাউনে চলে যাবে, রিচ পাবে না। দ্বিতীয় যে খবরটি হচ্ছে সেটা হচ্ছে এই একই বৈঠকে ট্রাম্প নেতানিয়াহুকে গাজাতে যুদ্ধ বন্ধের জন্য এবং গাজার মানুষের সাথে অর্থাৎ ফিলিস্তিনের সাথে শান্তি চুক্তি করার জন্য তিনি প্রস্তাব দিয়েছেন। পাশাপাশি ইরানকে আক্রমণ করার জন্য তিনি গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছেন। ইরানের কাছে এই খবরটি পৌঁছাবার সাথে সাথে ইরান সর্বোচ্চ সতর্ক অবস্থায় রেখেছে তাদের প্রতিরক্ষা বাহিনীকে। অলরেডি আয়াতুল্লাহ খামেনি ঘোষণা দিয়ে দিয়েছেন যে দেশের প্রতিটা প্রতিরক্ষা ব্যবস্থাপনা সর্বোচ্চ সতর্ক অবস্থা থাকবে থাকার জন্য। এবং অতীতে তারা যে ভুল করেছিল, যে ভুলের মাসুল দিতে চেয়ে অনেক বড়োভাবে ইরানকে, যে হঠাৎ করে ইসরায়েল যে আক্রমণ তাদের ইরানের ভূখণ্ডে করেছে তারা তা প্রতিহত করতে পারেনি এবং তার পাল্টা জবাব দিতে ইরানের অন্তত প্রায় 12 ঘন্টার চাইতেও বেশি সময় লেগে গেছে। তো এখন সবচেয়ে বড় বিষয় হচ্ছে ইরান তাদের সমস্ত প্রতিরক্ষা ব্যবস্থাপনাকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রেখেছে। যে কোনো সময় যুদ্ধ হয়তো বা আবার শুরু হতে পারে। দর্শক আপনাদেরকে আগেও বলেছি যে এটা কোনো যুদ্ধ বিরতি নয়, যা যুদ্ধ কৌশল। সম্প্রতি ইরান অবশ্য তাদের আকাশ প্রতিরক্ষার জন্য চীনের কাছ থেকে অগণিত সংখ্যক MQ-9 প্রতিরক্ষা ব্যবস্থাপনা তারা তাদের নিয়ে এসেছে এবং সেগুলি অলরেডি সেট করা আরম্ভ হয়েছে। MQ-9 প্রতিরক্ষা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এটা প্রায় দূরপাল্লার ব্যবস্থা বলাই যায়, কারণ 150 থেকে 180 কিলোমিটার পর্যন্ত দূর থেকে এই প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে শত্রু বিমান চিহ্নিত করে সেটাকে আঘাত করা যায়। তো দেখা যাক এবার ইসরায়েল এ ধরনের আর সাহস দেখায় কিনা, কারণ ইরানের যেটা অভাব ছিল সে অভাবটা সে চীন থেকে এনে সাপোর্ট দিচ্ছে এবং সেটার উপরটা পূরণ করেছে। হয়তো আপনারা দেখবেন যে ভবিষ্যতে যদি ইসরায়েল এমন কোনো এয়ার স্ট্রাইক চালায় আবারও বা এই ধরনের কোনো ধৃষ্টতার সাথে দেখায়, হয়তো ইরান তার সমুচিত জবাব দিতে পারবে। এরপর গতকালকে ইয়েমেনের একটা চমক, যে ইয়েমেন সাগরে ইসরায়েল আর একটা ট্যাঙ্কার ডুবিয়ে দিয়েছে। ইয়েমেনের যোদ্ধারা তারা ইসরায়েলের যে জাহাজটি সেটা ইসরায়েলের দিকে আসছিল লোহিত সাগর পাড়ে দিয়ে, সেটাকে প্রথমে হুঁশিয়ে দেয়। এরপর তারা হুঁশিয়ারি যখন অমান্য করে তখন ইয়েমেন তাদের চালকবিহীন নৌকা, ড্রোন এবং মিসাইল দিয়ে তারা আঘাত করে ওই জাহাজটাকে ডুবিয়ে দেয়। দর্শক, এবার আসছি
পাকিস্তানের কিছু সংবাদ, সেটা হলো পাকিস্তানের অভ্যন্তরে অলরেডি বিভিন্ন ধরনের অপারেশন শুরু করেছে রয়ের এজেন্টকে ধরার জন্য। অনেকগুলি অপারেশন তারা সাকসেস হয়েছে এবং অনেকগুলি অপারেশন তারা এখনও সফলতা অর্জন করতে পারেনি। পাশাপাশি তারা তাদের পার্শ্ববর্তী রাষ্ট্র আফগানিস্তানকে বলেছে যে আফগানিস্তানের মাটি ব্যবহার করে এবং আফগানিস্তানের ভিতরে রয়ের অনেকগুলি এজেন্ট আছে, যেখানে তাদের নিয়মিত তাদের তালিম দেওয়া হয় এবং ট্রেনিং দেওয়া হচ্ছে। সেই ঘাঁটিগুলো কি পাকিস্তান চিনে এবং যে কোনো মুহূর্তে যদি আফগানিস্তান নিজে তার ব্যবস্থা না নেয়, পাকিস্তানের পক্ষ থেকে সেখানে টার্গেটে একদম নিখুঁত আঘাত হেনে সেই আস্তানাগুলিকে শেষ করে ফেলা হবে। দর্শক, এবার আসছি আমাদের দেশ, নিজের দেশ বাংলাদেশের কিছু তথ্য নিয়ে। আপনারা জানেন যে রংপুর দ্বিতীয় বাংলাদেশে একটা বিশাল ভূমিকা রাখছে বাংলাদেশের শিল্পে এবং বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে। রংপুর বড়পুকুরিয়াতে যে কয়লা খনি আছে, সেটা বাংলাদেশের জ্বালানি খাতের একটা যুগান্তকারী পরিবর্তন দিয়েছে এবং দেশকে বৈদেশিক মুদ্রা অর্জন করতে এখনো পর্যন্ত টানা সহযোগিতা করে আসছে। খুব সম্প্রতি রংপুরের আরেকটা এলাকা, যার নাম হচ্ছে মীরনগর, মীরগঞ্জ মনে হয় এরকম, মীরগঞ্জ এলাকায় গ্রামের একদম এটা গ্রামীণ এলাকা, সেখানে একটা বাংলাদেশের ভূতত্ত্ববিদরা একটা স্বর্ণের খনি পেয়েছেন বলে তারা আশা করছেন। এখনও পর্যন্ত তারা এটা শিওর না, উনি অত নিশ্চিত করে বলেননি, তবে যে উপাদান তারা পেয়েছেন মাটিতে, সেই উপাদানের তারা ধারণা করছেন যে এখানে হয়তোবা স্বর্ণের খনি পাওয়া যেতে পারে। এই খবর রংপুরবাসীর কাছে ছড়িয়ে যাওয়ার সাথে সাথে রংপুরবাসী আনন্দ উল্লাসে ফিরে পড়ে। তারা বলেন যে এরপর থেকে যদি সত্যি যদি স্বর্ণের খনি হয়ে থাকে, তাহলে আমাদের দেশের ছেলেরা আর দেশে কাজ করতে যেতে হবে না। আমাদের এলাকাও কিন্তু অনেক ধনী এলাকা হিসাবে বিশ্বের বুকে তার নাম লিখাবে। দর্শক, বাংলাদেশের আরেকটা গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে উপস্থাপন করছি। বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা, বিশেষ করে আকাশ প্রতিরক্ষা, অত্যন্ত দুর্বল ও নাজুক, যেটা আপনারা বিভিন্ন মিডিয়া থেকে এবং দেশের অবস্থান থেকে আপনারা সেটা বুঝতে পারছেন। সম্প্রতি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রী বাংলাদেশ সফরে আসছেন, এটা 8 জুলাই, খুব রিসেন্টলি আসছেন। ওই প্রতিরক্ষা মন্ত্রী বাংলাদেশে আসার পিছনে মূল কারণ হচ্ছে বাংলাদেশকে তুরস্কের অস্ত্র বাণিজ্যের একটা হাব তৈরি করা এবং এখানেই তুরস্কের বিভিন্ন রকমের অস্ত্র মিসাইল কারখানা তৈরি করা। ইতিমধ্যে বাংলাদেশ তুরস্কের একটা অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল, যেটা 16 কিলোমিটার দূর থেকেই শত্রুর ট্যাঙ্ক ধ্বংস করা যায়, এ ধরনের একটা মিসাইল বাংলাদেশ কিনেছে। পাশাপাশি তুরস্কের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, যেটা আকাশ প্রতিরক্ষার জন্য ব্যবহার করা হয়, অর্থাৎ অন্তত 100 কিলোমিটার দূর থেকে শত্রুর অবস্থান এবং বিমান ধ্বংস করা যায়, এই ধরনের একটা ক্ষেপণাস্ত্র বাংলাদেশ তুরস্কের কাছ থেকে সাম্প্রতিক সময়ে ক্রয় করেছে এবং সেই চালানটি বাংলাদেশে অলরেডি আসবে বলে আমরা ধারণা করছি। এবং এই মুহূর্তে বাংলাদেশ বিশ্ব দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বিশ্বের মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়েছে এবং বাংলাদেশ যে আসলে শুধু একটা ছোট দেশ নয়, বাংলাদেশের একটা যে কৌশলগত অবস্থান আছে পৃথিবীর বুকে, সেটা প্রমাণ করতে বাংলাদেশের যে সমস্ত ভূমিকা রাখা উচিত, বাংলাদেশ মনে হয় সেদিকে হাঁটছে বলে আপনাদের বা বিভিন্ন দর্শকদের মতামত। তো ধন্যবাদ সকল দর্শক, আপনাদেরকে নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি আপনাদের সুন্দর ও গাঠনিক মন্তব্য দিবেন। আমরা আপনাদের মন্তব্যকে অত্যন্ত সম্মান জানাই এবং চেষ্টা করি সমস্ত মন্তব্যগুলো রিপ্লাই আমরা আপনাদের কাছে পাঠাতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকবেন সবাই।